নমস্কার, আমি প্রদীপ। আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকে আমার সাথে যিনি আছেন, আমার সৌভাগ্য, মানবমদাকারীর পরিক্রমাকারী দেবাশিস চৌধুরী। দাদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, নর্মদার তটে তুমি যখন পরিক্রমা করছো, সেই সময় আমি পরে তোমার কাছ থেকে শুনেছি যদিও লাল বাবার কথা। তো লাল বাবার সাথে তোমার দেখা হওয়া, সেটা তো বেশ অলৌকিক একটা ব্যাপার ছিল। এবং তো এই লাল বাবার প্রসঙ্গে তুমি আজকে একটু এপিসোডে বলো না। আচ্ছা, লাল বাবার ব্যাপারে জানতে চাইছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাল বাবা সঙ্গে দেখা হওয়ার আগে আমি আগের দিন ছিলাম সপ্তধারা বলে একটা জায়গায়, মানে ব্রাহ্মণঘাট থেকে ধরো 2 কিলোমিটার দূরে। ওখানে ছিলাম। পরের দিন সকালবেলা ওখান থেকে বেরোই। টার্গেট বলে কিছু ছিল না, যতটা হাঁটতে পারবো ততটাই যাব। সকালে যখন রওনা হলাম, আমার সঙ্গে আরও 3 জন চলতে শুরু করলো। কিছুটা মেন রোড দিয়ে হয়তো 1/2 কিলোমিটার গেলাম, গিয়ে গ্রামের মধ্যে দিয়ে পাকদণ্ডির রাস্তা ধরলাম। পাকদণ্ডি মিনস ক্ষেতের ভেতর দিয়ে রাস্তা, বুঝলো? তাও কেউ গ্রামের লোকেরাই বলে দেয়, মানে রাস্তায় কেউ দেখা হলে বলে দেয়, আরে এই রাস্তা দিয়ে যান, তা না আমি তো আর চিনি না। তো আমরা 3 জনে মিলে গিয়ে, ধরো তখন বেলা 10টা বাজে, ছোটি ধোঁয়াধার বলে একটা জায়গা আছে, ছোটি ধোঁয়াধারে পৌঁছলাম। আচ্ছা, ছোটি ধোঁয়াধারটা মানে যেরকম জব্বলপুরে ধোঁয়াধার আছে, ওটা হচ্ছে কম, মানে ওয়াটারফলস অ্যাকচুয়ালি, ধরো 20 ফুট 22 ফুটের মতো, ছোট আর কি। ছোট। এটা তোমার কি মানে দক্ষিণ তটে? এটা না, এটা উত্তর তটে। আচ্ছা আচ্ছা, ওকে। আর কিন্তু ন্যাচারাল বিউটি সাংঘাতিক। ওর পাশেই একটা উঁচু টিলা আছে, কিছুটা জঙ্গল টিলার ওপরটা, বুঝেছো তো? এইরকম খুব সুন্দর জায়গা। এনিওয়ে, ওখানে আমার সঙ্গে যে আর 3 জন বেরিয়েছিল, তো ওরা দেখছি যে তার মধ্যে একজনের কাছে চা ছিল, আর সে কাঠ পাতা জোগাড় করে চা তৈরি করে ফেললো। করে আমরা লাল চা খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। তো ওরা, আমার চেয়ে তো ওদের গতি বেশি, ওরা হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে, আমি টুকটুক করে একা একাই হাঁটছি জঙ্গলের মধ্যে দিয়ে নিজের মতো করে। দুপুর তখন কটা বাজে? প্রায় 1:30 বাজে। গুড়শি গ্রামে এসে পৌঁছলাম। গুড়শি বলে একটা গ্রাম আছে, আর ওইখানে নর্মদা মন্দির আছে। মন্দিরের পাশেই চাতাল করা আছে বড় করে, ওপরটা খোলা, চাতালের ওপরটা বড় বড় গাছ পাছ আছে। ওইখানে এসে দেখছি যে আমার সঙ্গে যে 3 জন রওনা হয়েছিল তারা বসে আছে। তো আমি জিজ্ঞেসলাম, কি খবর তোমাদের এখানে, দুপুরের ভোজন হয়ে গেছে? তখন বললাম, ওরা তখন বলছে যে নর্মদা মন্দিরে তো কেউ থাকে না মন্দিরে, আর এই পাশেই একটা আশ্রম আছে, লাল বাবার আশ্রম বলে সবাই। লাল বাবার ওখানে গেছিলাম আমরা, কিন্তু আমাদের বলেছে যে খাবার দাবার রেডি নেই, মানে খাবার দাবার হবে না, অ্যাকচুয়ালি রেডি নেই মানে হবে না। তো আমরা বেরিয়ে যাচ্ছি 3 জনে, আরও এগিয়ে যাই, যদি কোথাও খাবার পাওয়া যায় তাহলে দেখা যাবে বলে ওরা 3 জনে হাঁটা লাগিয়ে দিয়েছে। তা আমি যথারীতি, আমি তো ক্লান্ত হয়েই এসে ওখানে পৌঁছেছি। প্রায় 10-15 মিনিট বসে রেস্ট নিলাম। মন্দিরে মায়ের ওখানে একটা জলের কলসির মতো ছিল, তার থেকে জল ফল খেয়ে নিলাম যাতে একটু পেটটা ভরে যায়। খেয়ে দিয়ে আমরা যাই, যে এবারে তাহলে রওনা হবো, তার আগে আমরা লাল বাবার সঙ্গে দেখা করেই যাই, সাধু মহাত্মাই তো হবে। তো গেলাম লাল বাবার আশ্রমে যাওয়ার পরে দেখলাম প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বায় একজন ভদ্রলোক বেরিয়ে এলো, আর পুরো পোশাক লাল, মানে ধুতি বলো বা লুঙ্গি বলো, পাঞ্জাবি, আর একটু হালকা শীত ছিল, আর সোয়েটারটাও লাল। তো উনি আমাকে দেখে বললো, আরে আসো আসো, ভেতরে আসো। তারপরে আমার সঙ্গে বাংলায় কথা বলতে শুরু করলো উনি। আচ্ছা। তো আমি বললাম যে আপনি কোথাকার, মানে অরিজিনালি কোথাকার, যদি এগুলো জিজ্ঞেস করা ঠিক না কোনো সাধুকে। তা আমার কি মনে হয়েছে আমি জিজ্ঞেস করেছি। তো বললাম, আমি ইউপির লোক, কিন্তু কলকাতায় বহুদিন ছিলাম আমি, যার জন্য আমি বাংলা খুব ভালোভাবে জানি। আচ্ছা। কলকাতায় ছিল মানে কোনো হয়তো আশ্রমে থাকতে পারে, বা ওরা ওই তোমার গঙ্গাসাগরে থাকলেও বলে যে কলকাতা আছে, মানে ওদের ইয়েতে বেঙ্গলের, এটা স্বাভাবিক হয় আর কি। হ্যাঁ। তো ঠিক আছে, এবার অত মানে আমায় ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমায় খুব আশ্রমের এই ঘর সেই ঘর, দোতলা আশ্রম,
দোতলার উপর তুলে নিয়ে গিয়ে সমস্ত দেখাচ্ছে, পুরো আশ্রমে বিভিন্ন গাছপালাতে ভর্তি, সব দেখিয়ে টেকিয়ে নিচে নেমে এসে বলছে চলো খাবো। তা বললাম যে খাবো, মানে আমি একটু অবাকই হয়ে গেছি, আমি তো আশা করিনি যে খেতে পাবো। তার আগে আমি জল ফল খেয়ে পেট ভরিয়েছি, যেহেতু ওদের দেখেছি, ওদের তো বলে দিয়েছে হবে না। আচ্ছা, এবারে বসেছি খেতে, উনিও আমার পাশে বসেছে। আচ্ছা, আর একজন মাতাজি আছে ওখানে, খুব বয়স্ক মহিলা ছিলেন। আচ্ছা, উনি ওই খাবার দিচ্ছে। তা আমি দেখছি দুটো থালা বার করলো, তা আমাকে দিল ডাল ভাত আর আচার, আর উনি দিলেন রুটি আর ডাল, আচ্ছা, আর আচার। তো যে খেয়ে দে, আমি ওরকম একদম গরম গরম ভাত দিয়েছে, তো খেয়ে দিয়ে উঠেছি। ওঠার পর আমি বললাম যে আরে সাধুজি, আপনি ভাত কেন করেছেন আজকে? আপনি তো নিজে রুটি খাচ্ছেন। তবে যে বাঙালিরা ভাত খুব ভালোবাসে, আমি জানি, তুমি আসবে, আমি মামাকে মা বলেছে, ওই জন্য তোমার জন্য আমি ডাল আর ভাত করে রেখেছি, গরম করো। ওদেরকে তাহলে বলো ওদের খাওয়া, আমার এখানে অ্যালটমেন্ট ছিল না, সেটা যদি আমি বলতে পারিনি। আচ্ছা, আচ্ছা, মানে আমার তাই মনে হয়েছে অ্যাকচুয়ালি, কেন যাই না। তো আমার খুব যত্ন করে খাওয়ালো, খাইয়ে দেয়, তারপর বসেই রাখলো কিছুক্ষণ, অনেকক্ষণ বসে গল্প করলো বিভিন্ন এটা সেটা। তো আমি বললাম যে আপনি, বললাম না আমায় বলে দিয়েছে, মানে এত ক্যাজুয়ালি বলছে যেন সবই জানে আগে থেকে, বুঝেছো তো। তো এটা তো ডেফিনেটলি আমার কাছে একটা অবাকই হয়েছে আমি, যে হ্যাঁ, মানে মা যে তার ভক্তদের প্রতি কতটা লক্ষ্য রাখে, সেগুলো না প্রতি পদে পদে তুমি বুঝতে পারবে। যারা পরিক্রমা করে একটু মানে ঠিক নিয়ম কানুন মেনে যদি পরিক্রমা করে কেউ, তাহলে প্রত্যেকটা পদে পদে মা বুঝিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা, এই ফাঁকায় নিজের একটা কথা বলছি। আমি যখন তপস্বী নর্মদা পাঠ করছি চ্যানেলের জন্য, তো তখন এপিসোড তো ইউটিউব দেখতাম না তখন, মানে অন্যান্য ভিডিও দেখতাম না, কেবলমাত্র ওই রাত্রিবেলা তোমার সাথে কথা হতো, আর নর্মদা অষ্টকম যেটা আছে, নর্মদেহার ওইটা শুনতাম আর কি, ডাউনলোড করে রেখে দিতাম, ওটা শুনতাম, নেট খুব কানেক্ট হতো না। যখন শেষ হয়ে গেল 2022 জুন মাসে, শেষ যখন হয়ে গেল, তারপরে আমি ভিডিও দেখতে শুরু করলাম। তো তারপরে আমি ইউটিউবে দেখছি যে অনেকেই কিন্তু সেখানে মা নর্মদার ভিডিও তারা করছে, প্রচার করছে। হ্যাঁ, আমাদের বাংলাতেই অনেকেই আছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কেননা তারা আগে থেকে মা নর্মদার প্রচার করছেন। তো অনেক জায়গায় দেখছি যে বলছে যে মায়ের কৃপায় খাওয়ার পেলাম। আমি তখন ভাবছি, আরে ভাই, খাওয়ার পাওয়াটা এমন কি ব্যাপার আছে? মানে মা কি ওইটুকু সামান্য কৃপা করছে শুধু খাওয়ারটাই জুটিয়ে? তো ওই সামান্য বিষয়টা নিয়ে এত এক্সট্রা বলার কি দরকার আছে? কিন্তু মজা হচ্ছে, যখন এই 2023 যখন পরিক্রমায় গেলাম, আচ্ছা, গাড়িতে করে পরিক্রমা চলছে, তুমি মাইকটা হাতে রাখো, ঠিক, গাড়িতে করে পরিক্রমা চলছে, গাড়িতে সব খাওয়ার দাওয়ারই নিয়ে চলছে, অথচ সারাদিন খাওয়ার জুটছে না। কোনো না কোনো চিন্তার স্রোতে ব্যস্ত করে রেখে, আচ্ছা আর একটু সামনে চলে যাই, বা এখানে না, আর একটু জায়গায় ওখানে। তো তখন কিন্তু টের পাইয়ে দিয়েছে যে বেটা, তো এখানে খাওয়ার পাওয়াটাও না, ওটাই সব থেকে বড় কৃপা। হ্যাঁ, ওটা আমার প্রসাদ। তুমি সঙ্গে করে গাড়িতে বোঝাই করে নিয়ে এসো, যাই করো, তুমি আমার এখানে তুমি খাবার খাবে, তোমার ওই খাবারটা তুমি ভাই গাড়িতে করে বয়ে নিয়ে এসছো বলে ওটা তোমার নয়। তুমি এখানে ওটা যখন খাবে, তো ওটা আমার প্রসাদ। ঠিক, হ্যাঁ। তো আমি যখন চাইবো তখনই তুমি প্রসাদ পাবে, তার আগে তুমি পাবে না। সত্যি সত্যি, তার আগে তুমি পাবে না। কিন্তু এই লাল বাবার কথা যখন তুমি বলছো আর কি, ধর তান্ত্রিক যারা হয় তাদের লাল পোশাক থাকে, তো তুমি কখনো ওনাকে জিজ্ঞেস করনি যে আচ্ছা আপনার এই লাল পোশাক কেন পুরোপুরি? না, অ্যাকচুয়ালি তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল? হ্যাঁ, এই প্রশ্নটা ওঠেইনি অ্যাকচুয়ালি, মানে আমার মন জিজ্ঞেসই করতে চায়নি যে উনি কেন লাল বাবা। মানে দেখো, তখন আমার মাথায় এটাই এসছে, চিরবাসা পার হলে, মানে গঙ্গোত্রী থেকে গোমুখ যাওয়ার পথে চিরবাসা পার হলে লাল বাবার আশ্রম আছে, বুঝেছো, মানে একটা। তা আমার খালি তারই কথা মনে হচ্ছে, ইনি হয়তো তার সেই সম্প্রদায়ের কেউ হবে। উনিও লাল পোশাক পরতেন, সবাই লাল বাবা ডাকতো, এবং
কেন ডাকতো সেটা আমি জানি না। তো যার জন্য আমার এই তান্ত্রিক বা কোনো এই নিয়ে কোনো মানে প্রশ্ন, পোশাক নিয়ে তোমার কাছে খুব একটা বেশি ম্যাটার করেনি আর কি, মনেই আসে। তো এই লাল বাবার কাছে মানে তুমি কি কি শুনলে, কি কি? আচ্ছা, লাল বাবার কাছে সাধনার ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম, মানে খুব ক্যাজুয়াল, মানে কিছুই বলতে চায় না। অ্যাকচুয়ালি উনি খুব উচ্চমার্গের সাধক, এটা বোঝা যায়, কিন্তু ডিসক্লোজ কিছুতেই করতে চায় না। হয়তো আমি সেরকম পাত্র নই যে অপাত্রে কেন দান করবে, সেটাও হতে পারে। হ্যাঁ, হয়তো মায়ের নির্দেশ ছিল তাই আমাকে খাবার জুটিয়ে দিয়েছে উনি, এটা 100%। হ্যাঁ, হয়তো নয়, ডেফিনেট। আর বাকি ধরো আমার সেই রকম মানসিক বা স্থিতি নয় যে উনি যে কথাটা বলবেন সেটাই বুঝতে পারবো। বেকার মানে ওয়েস্টেজ অফ এনার্জি কেন করবেন? ধরো তুমি যখন লাল বাবার কাছ থেকে, আমি একটু নোট করে রেখেছি এটা, লাল বাবার কাছ থেকে তুমি যখন ওই যাচ্ছ আর কি, তো এই লাল বাবার কাছে কি তুমি ওখানে রাত্রিবেলা স্টে করেছিলে না বেরিয়ে গেছো? লাল বাবার ওখান থেকে আমি তারপরে বেরিয়ে গেছিলাম। আচ্ছা। তো এরকম তুমি অলৌকিকের কথা যখন জিজ্ঞেস করলেই, এরকম একজন সাধুজির সঙ্গে আমার দেখা হয়েছিল, ছিপানের বলে একটা জায়গা। হ্যাঁ, ছিপানের। ওইটা ধরো ওখান থেকে ধরো 10 কিলোমিটার 12 কিলোমিটার হবে। মায়ের যে হান্ডিয়া তো না, এদিকেটা হচ্ছে কি নেমাবার থেকে উত্তর তটে, নেমাবার থেকে 10-12 কিলোমিটার অমরকটকের দিকে এগিয়ে এলে ওই তোমার ছিপানের গ্রামটা পড়ে। তো ওইখানে একজন বাঙালি নির্বাক সম্প্রদায়ের সাধু সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। আচ্ছা। তো আমি যখন হেঁটে হেঁটে আসছি, ওনার আশ্রমের কাছাকাছি যখন এসছি, ওখানে একটা চায়ের দোকানে বসে আমি চা খাচ্ছিলাম। মানে তখন বেলা ধরো 3:30-4 বাজে। তাহলে চা খেয়ে নেই, কোথায় আশ্রম আছে না আছে কিছুই তো জানি না, কিন্তু ছিপানের আশ্রম আছে এটা আমি জানি। তো যখন চা খাচ্ছি, চাওয়ালাই বলছে আপনি বাঙালি? আমি বললাম হ্যাঁ। বলে ওই তো সামনে এই তো বাঙালি সাধুজি আছে, ওনার কাছে চলে যান। আচ্ছা। তো ধরো ওর ওখান থেকে কত হবে, হাফ মিনিটও হবে না, মানে উল্টো দেখাই যাচ্ছে। তো দেখলাম অনেক বড় বড় কলা গাছ দেখতে পাচ্ছি আমি বাগানে, বুঝেছো তো। তা আমি ঢুকে গেলাম। ঢুকে সাধুজির দর্শন হয়নি তখন আমার। গিয়ে আমি যেরকম সব পরিক্রমাকে একটা রুম থাকে, অ্যালটমেন্ট করা থাকে, এই রুমে থাকবেন সবাই, যেখানে আছে আমি ওখানে গিয়ে আমার বেড পেতে দিলাম। তো বিকেলের পরে, মানে সন্ধ্যের পরে অ্যাকচুয়ালি, সাধুজিকে দেখলাম। উনি যেখানে শোন আর কি, রাত্রিবেলা শোন, ওনার একটা ঘর আছে, চারদিক খোলা ঘরটা, ওপরে টালি আছে, 3 দিকটা খোলা, এবং যেই বেডটায় শোয় তার পেছনে যে দেওয়ালটা জুড়ে বিভিন্ন দেব দেবী, ওনাদের সম্প্রদায়ের ছবি, গুরু এনাদের সব ছবি টবি রয়েছে। তো ওনাকে দেখছি ওখানেই বসে আছে। তা আমি গেলাম, গিয়ে পরিচয় করলাম, বললাম। তা আমাকে বললো যে আরে তুমি তো আমার দেশের ছেলে, তুমি একদিন থেকে যাও। তা বলা যে ঠিক আছে থেকে যাও। বলো পরশু দিন যাবে। আর বুঝলে না, দেখো আমি সব শাক পাতা লাগিয়েছি, কলা গাছ আছে, সজনে গাছ আছে। আরে এখানকার লোকেরা কেউ কিছু খেতেই যায় না, কলার থোড় খেতে যায় না, মোচা খেতে যায় না। বলে খুব মজা করছে, দুই বাঙালি এক জায়গায় হয়েছে তো, কলার থোড়। বলে কালকে শাক ফাক তুলবো, সব খাবো, আমি রান্না করবো, কোনো চিন্তা নেই। মানে খুব ক্যাজুয়াল, মানে খুব ভালো মানুষ। তারপরে সেই সময় কেউ ছিল না, তা আমি বসে বসে ওনার সঙ্গে জিজ্ঞেস করলাম আপনি কোথাকার বাসিন্দা বা কি। তখন বললো যে আমি অ্যাকচুয়ালি ত্রিপুরার মানুষ। আচ্ছা, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বাঙালি। অসাধারণ, ত্রিপুরার মানুষ সত্যি অসাধারণ। এবং যখন উনি গ্র্যাজুয়েশন করছেন, তো সেই সময় কাঠিয়া বাবা সম্প্রদায়, ওনাদের খুব যাতায়াত আছে, আসাম, ত্রিপুরা, ওই সাইডে ওনাদের প্রচুর যাতায়াত সম্প্রদায়। তো আচ্ছা, তো বললো আমি সেই সময় ওনাদের একজনের সান্নিধ্যে আসি এবং আমার কথাবার্তা ভালো লাগে, এবং আমার ছোটবেলা থেকে খুব সাধু হওয়ার ইচ্ছা ছিল। এটা মনেই বাসনা ছিল না। তো ওনার মা তখন বেঁচে ছিল, মার কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে ওই কাঠিয়া বাবারই একজন কাঠিয়া বাবার কাছ থেকে উনি দীক্ষাপ্রাপ্ত হন। বলে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে তারপর আমি বেরিয়ে পড়ি। গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আর চাকরি বাকরির দিকে আমার তো ঝোঁকও ছিল না। আর চলো বেরিয়ে পড়ি।
বলে বেরিয়ে ভারতবর্ষ ভ্রমণে গিয়ে রাজস্থানের কাছে গিয়ে উনি অন্য কোনো সম্প্রদায় কারো কাছ থেকে উনি সন্ন্যাস নেন। সন্ন্যাস নেওয়ার পরে তারপরে উনি নর্মদা পরিক্রমাতে বেরোয়, বুঝেছো তো? সেটা 2010 সালে। আচ্ছা, 2010 সালে বলো, তখন 2010 সালে এখনকার মতো এত লোক তো তখন চলতো না, কম চলতো তুলনামূলকভাবে। আর আমি যখন এই গ্রামে ছিপানেরে, যেখানে আমার আশ্রম দেখছো আজকে, আমি এখানে এই যে একটা ছোট্ট একটা কুটিয়ার মধ্যে ছিল, মানে কেউ হয়তো কোনো সময় আশ্রম করবে বলে একটা ঘর করেছিল, তো আমি গিয়ে রাত্রিবেলা ওখানে ছিলাম। তো ওখান থেকে বসে বসে আমার দেখালো, দেখছো সামনে একটা শিবলিঙ্গের মন্দির আছে, মন্দিরের মতো, মানে ওটাও ছিট বেড়া দিয়ে ঘেরা, ওপরে টালি দেওয়া আছে। বলে রাত্রিবেলা যখন আমি শুয়েছি এই মন্দিরে, তো যেহেতু আমি দেখো সন্ন্যাস হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, আমি আমার মতো রাত্রিবেলা জপ ধ্যানে বসেছি। ভোর রাত্রের দিকে ওইখান থেকে একটা জ্যোতির্ময় মূর্তি উঠে আসে, বুঝেছো তো? জ্যোতির্ময় মূর্তি উঠে এসে ওকে বলে খুব লম্বা, এসে বলে যে এরকম তুমি এখানে আশ্রম করে, এই আশ্রমটা দেখাশোনা হতো, আগে লোক ছিল, কিন্তু এখন কেউ দেখাশোনা করে না, তো তুমি এখানে থেকে যাও। তো এবারে উনি জপের মধ্যে তো এটা হয়েছে, উনি ভাবছে যে স্বপ্ন দেখেছে, উনি ওটাতে গুরুত্ব দেয়নি, তো চলে গেছে। পরের দিন সকালবেলা যথারীতি আবার পরিক্রমায় বেরিয়ে পড়েছে। তো উনি 3 বার পরিক্রমা করেছে নর্মদার। তো পরে নেক্সট ইয়ারেও যখন আবার এসছে, ওই কুঠিয়াতেই আবার রাত্রিবেলা রয়েছে। সেই দিন ওনার সঙ্গে আরও 3 জন এসছে, বুঝেছো তো? ওরা খর্বকার, তো সেই একই কথা বলেছে। তো উনি তখন ওনার মানে হয়েছে, কিন্তু ওনার তখন মাথায় ওই নর্মদা পরিক্রমা ঢুকে আছে। উনি সেটাকেও গুরুত্ব না দিয়ে আবার বেরিয়ে পড়ে, বুঝেছো তো? বেরিয়ে পড়ে যখন লাস্টে 2013 সালে আসে, নেক্সট ইয়ারে, তখন আবার ঠিক সেম জিনিস হয়। তখন উনি তখন আর উনি ওই জায়গা থেকে নড়েননি, পরিক্রমা ওখানেই সমাপ্তি করে, এবং করে লোকাল যারা প্রশাসন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ওই আশ্রমের, তো সরকারি জমি ওখানে মানে ঘিরে ফিরে সরকার ওখানে ওনাদের বলেছে, ওখানকার যে কালেক্টর ছিল তার সঙ্গে কথাবার্তা বলেছে। তো ওখানকার যারা প্রশাসনেও আছে তারা সাধু মহাত্মাদের খুব হেল্প করে। তো বলে ঠিক আছে, আপনার যতটা জায়গা লাগবে আপনারা ঘিরে নিন, ঘিরে নিয়ে থাকুন, আমরা কেউ ডিস্টার্ব করবো না। কেন ওটা তো কেউ পাট্টা মানে দিতেও পারবে না, পাট্টাও দিতে পারবে না, তার ওসব অফিসিয়ালি অনেক কোনো অসুবিধা আছে। তো তারপরে উনি ওখানেই আশ্রম করে সেই থেকে যে রয়েই গেছে। মানে আমি গেছি লাস্ট বোধহয় 2020-তে, হ্যাঁ 2020 কি হবে কি 19শে ডিসেম্বর হবে, সেই সময় পৌঁছেছিলাম। তখন উনি গল্প করছে, এখনো মাঝে মাঝে যোগাযোগ হয়, আমার যোগাযোগ আছে, যোগাযোগ হয়, মানে ওনার আশ্রমে যা হয়। তুমি এই 2020-তে যখন গেলে ওখানে, তো স্বাভাবিক কারণে যারা দেখছে আজকের এপিসোডটা তাদের 2020-তে লাস্টে গেছি না, মানে তাদের যাওয়ার ইচ্ছে হলে তারা যাবে কি করে? হাওড়া থেকে কি করে? হাওড়া থেকে যদি যায় তা আপনার তোমার হাওড়া থেকে মানে ভোপালের আগে একটা স্টেশন আছে কমলাবাই, যেটা আগের নাম ছিল হাবিবগঞ্জ। আচ্ছা, বুঝেছো তো? আগের নাম ছিল হাবিবগঞ্জ, ওটা এসে কমলাবাই কি করেছে নামটা করে, মানে জাস্ট ভোপালের আগে বড় স্টেশন, যেটা আমাদের হাওড়ার আগে সাঁতরাগাছি বলো বা এরকম টাইপের আছে না, বা কলকাতা স্টেশন এই ধরনের অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে ওখানে পাশেই বাস স্ট্যান্ড, মানে ওই সাধুজি আমায় বলেছে পাশে বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে তোমার বাসে করে ছিপানের আসে। সারাদিনে বোধহয় 1টা কি 2টো বাস চলে। ওই বাসে এলে এবারে ছিপানের ওনার আশ্রমের কাছাকাছি আছে। ওনার আশ্রমের নির্বাক আশ্রম, বাঙালি বাবার আশ্রম বললেই দেখিয়ে দেবে। একটা জিনিস তুমি আমাকে বলো, এই যারা সাধু মহাত্মা যারা আর কি, তাদের জীবনে ধরো যারা সাধু মহাত্মা হতে চাইছে, বা যারা ধরো এই আধ্যাত্মিক প্রসেসের মধ্যে আছে, হ্যাঁ, তো এদের জীবনে এই যে স্বপ্নের মধ্যে বা ধরো জপের মধ্যে প্রকট হচ্ছেন কেউ, সেটা কোনো আরেকজন সাধু মহাত্মাই হন বা কোনো দেবদেবীর শক্তি হন,
মানে এই জিনিসটা, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার ক্ষেত্রে মানে আমার প্রশ্নটা খুব জটিল আর কি। অ্যাকচুয়ালি আমি এই কারণে ভাঙতে বলছি। মানে এই দর্শন বা যাদের হয়ে যায় তাদের কি ধরো কর্মফল যেটা পূর্বজন্মের যে সংস্কার বা প্রারব্ধ, সেটা কি একেবারে মানে শূন্য হলে পরে তবে গিয়ে কি দর্শন হয়, নাকি দর্শন দিচ্ছেন তাকে প্রারব্ধ শূন্য করার জন্য সহযোগিতা করছেন? না, আমার মনে হয় কি জানো তো, তোমার ধরো ভেতরটা যখন নিষ্কলঙ্ক হয়ে আসে, অ্যাকচুয়ালি পুরোপুরি তো পিউরিফাই কেউ হতে পারি না আমরা, না? আচ্ছা আচ্ছা, সাধু মহাত্মারাও তারাও দেবতারাও পর্যন্ত ভুল করে ফেলে। তো কিন্তু ঈশ্বর, আমার যেন মনে হয় ঈশ্বর প্রত্যেকটা সোলকে সিলেক্ট করে রাখে, একে দিয়ে আমি এই কাজ করাবো। মানে ওনার কথাই বলছি আমি, সাধুজির কথাই বলছি। আমি পরে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো 2013 পরে এখানে আশ্রম করে রয়ে গেলেন, তো আপনাকে মা নর্মদা কিভাবে সাহায্য করেছে? তখন উনি বলছে যে দেখো, প্রথম কথা হচ্ছে আমি যখন কালেক্টরের কাছে গিয়ে বললাম জমির ব্যাপারে, আমাকে পরিষ্কার বলে দিল যে আপনার যতটা জায়গা লাগে আপনি বাঁশ কঞ্চি বা বেড়া ফেরার মতো করে নিন, যতটা জায়গা লাগে। আর আমরা সে তো গেল না, জায়গা আপনি পেয়ে গেলেন ফ্রিতে। কিন্তু এই যে এত বড় বিল্ডিং, ওখানে 3 তলা বিল্ডিং করেছে উনি। হ্যাঁ, পরে দিয়ে আমি 2020-তে যখন গেছিলাম, বা 2020-তেই, 2020-তে দেখে এসছি বড় বিল্ডিং। তো এইগুলো কি করে হচ্ছে, বা ওনার কাছে একটা বড় গাড়ি দেখে এসেছিলাম, মানে ভ্যান টাইপের গাড়ি, তো এগুলো কি করে হচ্ছে? বলল যে এখানে মানে আশেপাশের গ্রাম থেকে যে পরিমাণ সাহায্য আমায় দিয়ে যায়, মানে সাহায্য মানে কি, ধরো প্রথম ফসলটা 1 বস্তা আমার কাছে আসবে, আশ্রমকে, আমার কাছে মানে আশ্রমে আসবে, বলে সেগুলো এত পরিমাণ হয়ে যায় শেষের দিকে গিয়ে প্রত্যেকেই দিতে চায় স্বতঃস্ফূর্তভাবে। তো সেইটাকে আমায় বিক্রি করতে হয় বছরের শেষে। তো তাতেও দেখা যায় যে আমার 5-6 লাখ টাকা বিক্রি হয়ে যায়। তো এবারে এইসব আসার জন্য ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এইসব মাল পাল এটা ওটা আনার জন্য, প্লাস হচ্ছে এখানে কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে পৌঁছানো, এতে করেই যাতায়াত করে সবাই। তো মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, উনিও যেটা বলেছেন যে মা নর্মদায় সব যখন আমাকে নমিনেট করেছে এখানের জন্য, আর তারপর থেকে সমস্ত কিছু আজ অবধি উনিই যোগান দিয়ে যাচ্ছেন। এই বিল্ডিং কিভাবে হলো 3 তলা, সেটা আমিও বলতে পারবো না কী করে হলো। কেউ এসছে হয়তো আমার এখানে পরিক্রমা করতে করতে এসছে, দেখে যে কুটিয়ার মধ্যে আছে, আচ্ছা চলো আমি 1 তলায় একটা ঘর বানিয়ে দিই, এইভাবে। তো উনি সেই দিনই আমার কথা বলতে বলতে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আপনি তো যখন পরিক্রমা করেছেন 2010 সালে প্রথম পরিক্রমা করছেন, বা 11-তে, তখন তো এত রাস্তাঘাটও ছিল না। আজকে আমরা 2019-এ এসে যে রাস্তাঘাট পাচ্ছি, বা সুলপানি ঝাড়ি তো আরেকটু কঠিনই ছিল মনে হয়। তখন বললো যে হ্যাঁ, সেই সময় কঠিন ছিল, কোনো সন্দেহ নেই। তো আমরা শিল্পানি ঝাড়িতে আপনার কিছু অনুভূতি বা কিছু হয়েছে? বলল যে মানে যখন উনি শিল্পানি ঝাড়ির পার হয়েছেন, তার আগে একজন মহাত্মার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছিল, মানে একজন সাধুজির সঙ্গে ওনার সঙ্গে করে উনি পার হয়েছিলেন পুরো শিল্পানি ঝাড়ি। মানে সেটা মানে সাধুজির সাথে কি মানে ওনার না, কোনো যোগাযোগ হয়নি, ওই পরিক্রমার পথেই যোগাযোগ হয়েছে। সাধুজি কোথায়, মানে পরিক্রমার পথে কোথাও যোগাযোগ হয়েছে, এবার সাধুজিও চলছে, উনিও চলছে, এইভাবে। এবং সাধুজির ভালো লেগেছে, ওকে বলেছে চল বেটা আমার সাথ চল, তেরা কই ডর নেই হ্যাঁ। বলো ওনার সঙ্গে যে কদিন গেছি আমি, পুরো পরিক্রমার পথে কোনোদিনও কোনো হিংস্র জন্তু দেখা বা কিছু দেখা, তো কোনোদিনও কেউ ধারে কাছে আসতো না। প্রথমে তো অত আমি বুঝতে পারিনি। তো একদিন সুলপানি ঝাড়ির আমরা একটা ইন্টেরিয়ারে ঢুকে গেছি, যেখানে চারদিকে জঙ্গল এবং ওখানেই থাকতে হবে। তো মানে ওনার সঙ্গে কয়েকদিন চলার পরে ওনার এই অনুভূতিটা হয়ে গেছে যে জীবজন্তুর হাতে মৃত্যু হবে না, মানে ওনার যা আছে, শক্তি আছে, প্রতাপ আছে। আর কিন্তু সেই দিনে আরও 2-3 জন পরিক্রমাকারী জুটে গেছিল ওদের সঙ্গে। ওরা হাঁটতে হাঁটতে 3-4 জনে মিলে ওই জঙ্গলের মধ্যে গিয়ে রাত্রিবাস করবে ঠিক হয়েছে।
তখন এই সাধুজি মানে নিজেদের মধ্যে আলোচনা করছে যে, আর ওরা যখন পৌঁছে যেত উনি একটু সাইডে সরে থাকতো, এরা সব একসঙ্গে থাকতো। তো জিজ্ঞেস করে যে রাত্রে খাওয়া দাওয়া কি হবে, তো কিছু তো নেই সঙ্গে। তো উনি বললো খাবার আসবে, উনি বলেছেন যে খাবার আসবে, তোরা চিন্তা করিস না। ঠিক আছে। এবারে মানে সন্ধ্যের কিছুটা আগেই হঠাৎ একটা লোক এসছে, সাইকেল নিয়েই এসছে, কিছুটা হাঁটিয়ে কিছুটা চালিয়ে এসছে, এসে ওদের সবার জন্য খাবার দিয়ে গেছে। তো এরা তো সবাই একটু অবাকই হয়ে গেছে যে খাবার দিয়ে গেলে কি করে। তখন এরা সবাই ওই লোকটাকে যে নিয়ে এসছে খাবার তাকে ডেকে জিজ্ঞেস করেছে যে ভাই তুমি কি করে জানলে যে আমরা এখানেই আছি আর এতগুলো লোক আছি, এটা জানলে কি করে? বলে কেন, তোমাদের ওই মহাত্মাই তো আমাকে বাড়িতে গিয়ে বলে এসছে। হ্যাঁ, বলছে যে এই মহাত্মা তো আমার বাড়িতে গিয়েছিল, গিয়ে বলে এসছে আমরা 4 জন আছি, 4 জনে খাবার নিয়ে তুই এই জায়গায় এইভাবে আসবি। তো তখন এরা তখন ভাবছে যে আরে এটা কি করে সম্ভব হলো, সাধুজি সব সময় ওনাদের সঙ্গেই আছে, কি করে গেল? তো ওই মানে আমার ওই বাঙালি সাধুজি বলছিল, বলো এখানকার যে কে কত বড় সাধু তুমি এমনি চেহারা দেখেও কিছু বুঝতে পারবে না, কয়েকদিন ওদের সঙ্গে ঘুরলে তুমি কিছুটা আভাস করতে পারবে, কিন্তু তার বাইরে কিছুই তোমার বোধগম্য হবে না অ্যাকচুয়ালি। নর্মদে হার, নর্মদে হার, এইটা আমি লিখেছি আমার বইটাতে। বইটাতে লিখেছো এটা ডিটেলস স্টোরি, ডিটেলসে আছে। চলো, যারা দেবে তোমার বই, যারা নেবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি, বা আপনার কাছে পিঠের বই দোকানে আপনি পেয়ে যাবেন। কি নামে বইটা বেরোচ্ছে ডেসক্রিপশন বক্স দেখবেন, সেটা পেয়ে যাবেন আপনি। আচ্ছা, আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে তপভূমি নর্মদা অডিও সিরিজ আছে, আপনাকে শোনার জন্য আমি বলবো 3 মাস মতো সময় লাগবে, 3-4 মাসের মতো। যদি আপনি শুনে ফেলতে পারেন, ডেফিনেটলি বলতে পারি মা নর্মদার নাম নিয়ে আপনার জীবন বদলে যাবে। রেগুলার পরপর এপিসোড শুনতে হবে আপনাকে। মা নর্মদার ছবি আমরা দিচ্ছি বিনামূল্যে আপনার এলাকায়, আপনি যদি চান, বা যেভাবেই হোক আপনি দশকর্মা দোকানে একটু খোঁজ রাখুন, পেয়ে যাবেন। বাকি নর্মদেশ্বর শিবলিঙ্গ পাবেন। অ্যাকচুয়ালি তোমার সাথে বসার এই যে যখন বসি আর কি, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো শুনি, এবং আমার ভালো লাগে যে তুমি এত সুন্দরভাবে সত্যি কথাগুলোকে, মানে আমরা না বলতে বলতে আমরা নিজেরও ভাবি যে মানে কোথাও থেকে না কারোর মাথায় যেন না মনে হয় যে আরে সব গল্প দিচ্ছে এগুলো। না, এখনো দেখো ওই সাধুজি তো এখনো আছে ছিপানের, কারো যদি ইচ্ছা হয় যেতেই পারে। এবং ওখানে তো পয়সা করে লাগছে না, তোমার থাকার জন্য কোনো 1 পয়সাও লাগে না। তো এবার ওনার যে গেল সে তো তাকে যত্ন আত্মীয় করবে, সবই করবে, খাওয়ার দাওয়ারও কোনো চিন্তা নেই। এবার ইচ্ছে হলো আশ্রমকে কিছু দান করলো। আর একটা জিনিস কি বলতো না, এইটার সাথে না, এই যখন প্রসঙ্গ এটা এসছে, একটা জিনিস বলে রাখি খুব ছোট্টভাবে, সেটা হচ্ছে যে এই রোগ জ্বালা ইত্যাদি ইত্যাদি সারানোর জন্য সাধু মহাত্মার ফোন নাম্বার কেউ চাইবেন না, আমি নাম্বার দেবই না। আমি মানে এটা আজকে এপিসোডে এই কঠোরভাবে আমি বলতে বাধ্য হচ্ছি। আমার যেটা মনে হয় যে রোগ জ্বালা সারানোর এই বিষয়গুলো নিয়ে সাধু মহাত্মাজির কাছে না গিয়ে, বরং আগামীতে যে রোগ জ্বালাগুলো আসতে পারে, প্রকট হতে পারে, তো সেই চিন্তার স্রোতটাকে নিজের পরিশুদ্ধ করার জন্য, কর্মটাকে ঠিক করার জন্য যদি সাধু মহাত্মার সঙ্গ হয় তাহলে ঠিক আছে, নইলে বেকার রোগ জ্বালা নিয়ে সেই লোকটাকে বেকার বিড়ম্বনার মধ্যে ফেলে লাভ নেই। না, ওরা সাধু মহাত্মারা রোগ জ্বালা নিলেও অত আছে, কিছু আছে আমি দেখেছি পরিক্রমার পথে মন্ত্রপন্থে এটা ওটা ফুসফাস কী সব করে, এরকম আমি নাথ সাধুকেও দেখেছি, অগরী সাধুকেও দেখেছি। এখন কে কি হিসেবে করছে ভগবান, সেটাই, সেই কারণেই আমি এটা বললাম আর কি এপিসোডে, যে মানে কার কি হবে না হবে, কার ফল পাবে না পাবে, সেই নিয়ে একটা ক্যাওস তৈরি হবে। বেকার মা নর্মদার যেহেতু তীরে বসে আছে, মা নর্মদার বদনাম হবে, তো সেই গল্প হওয়া ঠিক না। ব্যক্তিগত প্রদীপ সাহু, ব্যক্তিগত দেবাশিস চৌধুরী, ব্যক্তিগত হরিপদ, কেউ একটা, তাদের নাম বদনামে কিছু যায় আসে না, কিন্তু মা নর্মদার যেখানে জড়িয়ে আছে, তো সেই জায়গায় আমি তো চাইবো যে কেবলমাত্র আধ্যাত্মিক কারণে যদি হয় তাহলে নাম ফোন নাম্বার পাওয়া যেতে পারে, তাও খুব সিলেক্টেড, বাকি সেটা বোঝা যাবে, মানে মগজমারি করলে সেটা বোঝা যায়। যাই হোক, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। নর্মদে হর, নর্মদে হর, সবার মঙ্গল হোক। সবাই ভালো থাকুন, ভক্তির পথে থাকুন, নিজে জপ করুন, যে কোনো দেবদেবীর যাকে আপনার ভালো লাগছে জপের মধ্যে থাকুন, দেখবেন বাকি সব কিছু
ব্যবস্থাপনা হয়ে যাচ্ছে। না, তোমার যেটা রোগ জ্বালা বলে, তো তোমার ওই যে ডাক্তারবাবুর যে এপিসোডটা দিয়েছো, ডাক্তারবাবু তো বলেই দিয়েছে মানুষের অ্যাভারেজ 40, সেটাকে আমরা এক্সটেন্ড করছি। ও আচ্ছা, হ্যাঁ, দেবাশিস ঘোষ, ঠিক। ভালো থাকুন, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।